প্রিয় শ্রোতা, গদ্যপাঠ চ্যানেলে আপনাদের স্বাগতম। গদ্যপাঠ চ্যানেলে আজ আমরা পাঠ করব শ্রদ্ধেয় লেখক হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস নিয়ের শেষ পর্ব। মন দিয়ে শুনতে থাকুন উপন্যাস নিয়ের শেষ পর্ব। নীলগঞ্জ এমনই এক জায়গা যেখানে কখনো নাটকীয় কিছু ঘটে না। কারো বড়শিতে বড় মাছ ধরা পড়লে অনেকদিন সেই মাছ ধরার গল্প হয়। আসরে গল্প হিসেবে মাছের প্রসঙ্গ আসে। ধরেছিল একটা মাছ, পূব পাড়ার নীলমাধব, একটা জিনিসের মতো জিনিস। সেই নীলগঞ্জে আজ ভোরবেলা ভয়াবহ এক নাটক হচ্ছে। অচিন্তনীয় একটা ঘটনা ঘটছে। নীলগঞ্জের মানুষ এতই হকচকিয়ে গেছে যে কিছু বলতে পারছে না। পাশের জনকে ফিসফিসিয়েও কিছু বলছে না। দৃশ্যটা হজম করতে সবারই সময় লাগছে। তারা অবাক হয়ে দেখছে নীলগঞ্জে স্কুলের স্যার মবিনুর রহমানকে কোমরে দড়ি বেঁধে পুলিশ নিয়ে যাচ্ছে। সবার আগে যাচ্ছেন ওসি সাহেব। তার চোখে সানগ্লাস থাকার কারণে তার মুখের ভাব কিছুই বোঝা যাচ্ছে না। কোমরের দড়ি ধরে যে পুলিশটি যাচ্ছে তাকে খুব বিমর্ষ মনে হচ্ছে। সে হাঁটছে মাথা নিচু করে। মবিনুর রহমানের পেছনেও দুজন পুলিশ, তারাও মাথা নিচু করে হাঁটছে। মবিনুর রহমানকে অত্যন্ত বিস্মিত মনে হচ্ছে। এই গরমেও তিনি একটা কোট গায়ে দিয়েছেন। তার হাতে টেলিস্কোপের বাক্সটা আছে। বাক্সটা কিছুক্ষণ পর পর এ হাত থেকে ও হাতে নিচ্ছেন। ওসি সাহেব মবিনুর রহমানকে বললেন, সিগারেট খাবেন? মবিনুর রহমান বললেন, জি না। ওসি সাহেব বললেন, আপনার ওই টেলিস্কোপটা কনস্টেবলের হাতে দিয়ে দিন। হাঁটতে আপনার কষ্ট হচ্ছে না। এর ওজন বেশি না, 3.2 কেজি। সাবধানে পা ফেলুন, ভীষণ কাদা। ওসি সাহেবরা আসামিদের সঙ্গে এই ভঙ্গিতে কথা বলেন না, বিশেষত যে আসামিকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যেতে হয়। এই আসামির বেলায় তিনি কিছুটা ব্যতিক্রম করেছেন। শুরুতেই আপনি বলে ফেলেছেন। শুরুতেই আপনি না বললে এই যন্ত্রণা হতো না। এই লোকটা গম চুরির সঙ্গে জড়িত না, তা তিনি বুঝতে পারছেন। এটা বোঝার জন্যে 11 বছর ধরে ওসিগিরি করতে হয় না। লোকটাকে কায়দা করে ফাঁদে ফেলা হয়েছে। আগে মনে হচ্ছিল পুরো ব্যাপারটার পেছনে আছে হেডমাস্টার হাফিজুল কবির। এখন মনে হচ্ছে আরো অনেকেই আছে, বিশেষ করে আফজাল সাহেব আছেন। একটা নিরপরাধ লোককে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে আফজাল সাহেবের কারণে। তিনি বিশেষ করে বলে দিয়েছেন যেন কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হয় এবং তার বাড়ির সামনে দিয়ে নেওয়া হয়। আফজাল সাহেব এই অঞ্চলের অত্যন্ত ক্ষমতাসম্পন্ন মানুষ। এদের কথা শুনতে হয়, না শুনলে অ্যাডমিনিস্ট্রেশন চালানো যায় না। বড় দারোগাগিরি সহজ জিনিস নয়। অনেকের মন রেখে চলতে হয়, এমন সব কাজ করতে হয় যার জন্যে মন ছোট হয়ে যায়। ওসি সাহেব নিজের অস্বস্তি দূর করবার জন্যেই বললেন, আপনার এই যন্ত্র দিয়ে গ্রহ নক্ষত্র সব দেখা যায়? মবিনুর রহমান আন্তরিক ভঙ্গিতে বললেন, সব দেখা না গেলেও অনেক দেখা যায়। যেমন ধরুন শনি গ্রহের বলয় দেখা যায়। দেখতে কেমন? অপূর্ব। ওসি সাহেব আগ্রহের সঙ্গে বললেন, জিনিসটা একবার দেখলে হয়। মবিনুর রহমান বললেন, টেলিস্কোপ সঙ্গে করে নিয়ে যাচ্ছি, আকাশ পরিষ্কার থাকলে আপনাকে দেখাবো। ওসি সাহেব লজ্জিত বোধ করছেন। মানুষটা তো অদ্ভুত। তার কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে আর সে কিনা বলছে তাকে টেলিস্কোপে শনি গ্রহের বলয় দেখাবে। মানুষটাকে অ্যারেস্ট করতে গিয়েও বিপত্তি। কাউকে অ্যারেস্ট করে নিয়ে আসা
এমন কোনো মজাদার বিষয় নয়, বিশেষ করে যখন জানা থাকে লোকটা নিরপরাধ। হম্বিতম্বি তখনই বেশি করতে হয়। নিরপরাধ লোকের মনেও এই বিশ্বাস ধরিয়ে দিতে হয় যে সে আসলেই নিরপরাধ না। কোনো একটা অপরাধ তার আছে যা সে নিজে তেমন ভালো জানে না। ওসি সাহেবও তাই করলেন। ভয়ঙ্কর মূর্তিতে উপস্থিত হলেন। খসখসে গলায় বললেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ভদ্রলোক চায়ের পানি গরম করছিলেন। বিস্মিত গলায় বললেন, কেন বলুন তো? গম চুরির মামলা, মিস অ্যাপ্রোপ্রিয়েশন অব পাবলিক ফান্ড। 90 বস্তা গম আপনি চুরি করেছেন। 90 বস্তা গম দিয়ে আমি কি করব? আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছেন? 90 বস্তা গম দিয়ে আপনি কি করবেন তা জানেন না? স্ট্রেইট কথা বলুন, বাঁকা কথা বলবেন না। বাঁকা কথা কি বললাম বুঝতে পারছি না। বুঝতে না পারলে কথা বলবেন না। শুধু প্রশ্ন করলেই জবাব দেবেন। নট বিফোর দ্যাট। জি আচ্ছা। আপনার ঘরও সার্চ হবে। সার্চ ওয়ারেন্ট আছে। পাশের ঘরে কি আছে? 2টা চন্দ্রবোড়া সাপ আছে আর তাদের 31টা ছানা আছে। সাবধানে যাবেন। ওসি সাহেবের রাগে গা জ্বলে গেল। লোকটিকে সাদাসিধা ভালো মানুষ মনে হয়েছিল, আসলে সে তা না। খাকি পোশাকের সঙ্গে রসিকতা করতে চায়। যারা খাকি পোশাকের সঙ্গে রসিকতা করতে চায় তাদেরকে চোখে চোখে রাখতে হয়। বুঝিয়ে দিতে হয় যে খাকি পোশাক রসিকতা পছন্দ করে না। কি বললেন? চন্দ্রবোড়া সাপ? জি। ভেরি গুড। আমার কিছু চন্দ্রবোড়া সাপই দরকার। ওসি সাহেব নিজেই দরজা খুললেন এবং ছিটকে বের হয়ে এলেন। 2টি চন্দ্রবোড়ার একটি তিনি দেখতে পেয়েছেন। সেই দৃশ্য খুব সুখকর নয়। তখনই তিনি ঠিক করেছেন এই আসামির সঙ্গে ভদ্র ব্যবহার করতে হবে। মবিনুর রহমান যখন বললেন, আমি কি আমার দূরবীন সঙ্গে নিতে পারি? ওসি সাহেব তৎক্ষণাৎ বললেন, অবশ্যই পারেন। অবশ্যই। সঙ্গে আরও কিছু নিতে চাইলে তাও নিতে পারেন। না, আর কিছু না। হাজতে কি আমাকে দীর্ঘদিন থাকতে হবে? এখন বলা যাচ্ছে না। নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? ওসি সাহেব তার জবাব দিলেন না। তার মন বলছে এই লোকটির সঙ্গে বেশি কথাবার্তায় যাওয়া ঠিক হবে না। রাস্তায় লোক জমছে। তারা অবাক হয়ে মবিনুর রহমানকে দেখছে। মবিনুর রহমান তাদের দিকে মাঝে মাঝে তাকাচ্ছেন। তার সেই তাকানোয় লজ্জা, সংকোচ কিছুই নেই। বিব্রত একটা ভঙ্গি আছে, এর বেশি কিছু না। কালীপদের সঙ্গে দেখা হয়ে গেল। সে বালতি ভর্তি পানি নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল। পুলিশের দল দেখে থমকে দাঁড়ালো। উঁচু গলায় বলল, কি হইছে? মবিনুর রহমান বললেন, কেমন আছো কালীপদ? আপনারে কই নিয়ে যায়? থানায় নিয়ে যাচ্ছে। কেন? আমার বিরুদ্ধে গম চুরির কেস আছে। কালীপদ বালতি নামিয়ে মাটিতে বসে পড়ল। পরবর্তী 1 ঘন্টা সে তার জায়গায় বসেই রইল, নড়ল না। পুলিশের দলটা থামল আফজাল সাহেবের বাড়ির সামনে। ওসি সাহেব বাড়ির গেট খুলে বাইরের বারান্দায় ঢুকলেন এবং গম্ভীর গলায় ডাকলেন, আফজাল সাহেব আছেন? আফজাল সাহেব বের হয়ে এলেন। ওসি সাহেব বলেন, 1 গ্লাস পানি খাওয়াতে পারেন? এদিকে কোথায় এসেছিলেন? আসামি নিয়ে থানায় যাচ্ছি। বসুন, চা খেয়ে যান। চা অবশ্যই 1 কাপ খাওয়া যেতে পারে। ওসি সাহেব পুলিশের দলটির দিকে তাকিয়ে বললেন, এই তোমরা একটু দাঁড়াও। পুলিশের দল মবিনুর রহমানকে নিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে রইল। এইরকমই কথা ছিল। আফজাল সাহেব বলে দিয়েছেন, কোমরে দড়ি বাঁধা অবস্থায়
মবিনুর রহমানকে গেটের বাইরে দাঁড়া করিয়ে ওসি সাহেব তাঁর বাড়িতে চা নাস্তা খাবেন। ওসি সাহেব এই কাজটি এখন করছেন, তবে কাজটি করতে তাঁর খুব ভালো লাগছে না। লোক জমছে, অনেক মানুষ জড়ো হয়ে গেছে। মানুষ বেশি জমলেই তারা একসঙ্গে এক জাতীয় চিন্তা ভাবনা শুরু করে, যার নাম মব সাইকোলজি। এই চিন্তা হঠাৎ কোন দিকে যাবে বলা মুশকিল। জড়ো হওয়া মানুষগুলি যদি মনে করে কাজটা অন্যায় হয়েছে, তাহলে মুহূর্তের মধ্যে ক্ষেপে যাবে। ক্ষেপা জনতা ভয়ঙ্কর। রূপা বারান্দায় এসে শান্ত চোখে দৃশ্যটা দেখল। একবার মবিনুর রহমানের দিকে তাকিয়ে সে তাকালো তার বাবার দিকে, তারপর তাকালো ওসি সাহেবের দিকে। ওসি সাহেব বললেন, আপনার মেয়ে? আফজাল সাহেব বললেন, জি, এর নাম রূপা। ওসি সাহেব বললেন, কেমন আছো মা? রূপা বলল, ভালো আছি। আপনি স্যারকে কোমরে দড়ি বেঁধে আমাদের বাড়ির সামনে দাঁড়া করিয়ে রেখেছেন কেন? আসামিকে থানায় নিয়ে যাওয়ার এটাই পদ্ধতি। আসামি যেই হোক না কেন, তাকে হ্যান্ডকাফ পরিয়ে কোমরে দড়ি বেঁধে নিয়ে যেতে হবে। স্যারের বাড়ি থেকে থানায় যাবার রাস্তা তো এটা না। আপনি অনেকখানি ঘুরে আমাদের বাড়ির সামনে এসেছেন। কেউ নিশ্চয়ই এই কাজটা করার জন্য আপনাকে বলেছে, তাই না? ওসি সাহেব আফজাল সাহেবের দিকে তাকালেন। আফজাল সাহেব কড়া গলায় বললেন, ভেতরে যাও রূপা। রূপা কয়েক মুহূর্ত বাবার চোখের দিকে তাকিয়ে ভেতরে চলে গেল। বাড়ির সামনে লোক বাড়ছে। ওসি সাহেব চা শেষ না করেই উঠে পড়লেন। ব্যাপারটা তার ভালো লাগছে না। এত লোক জমছে কেন? মবিনুর রহমানকে হাজতে ঢোকানোর ৩ ঘন্টার ভেতর থানার চারপাশে ২-৩ হাজার মানুষ জমে গেল। তারা হইচই চিৎকার কিছুই করছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। সবাই শান্ত। এই লক্ষণ ভালো না, খুব খারাপ লক্ষণ। এরা থানা আক্রমণ করে বসতে পারে, থানায় আগুন লাগিয়ে দিতে পারে। থানায় টেলিফোন আছে, অতিরিক্ত ফোর্স চেয়ে টেলিফোন করা যায়, কিন্তু টেলিফোন গত ১ সপ্তাহ থেকে নষ্ট। ওসি সাহেব থানার বারান্দায় দাঁড়িয়ে বললেন, আপনারা সরকারি কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি করছেন। এর ফলাফল ভালো হবে না। আমরা আসামি ধরে এনেছি, আসামিকে কোর্টে চালান করে দেব, সেখান থেকে জামিন হবে। যান, আপনারা বাড়ি চলে যান, ভিড় বাড়াবেন না। কেউ নড়ল না। দুপুর গড়িয়ে গেল, মানুষ বাড়তেই থাকল। ওসি সাহেব সেকেন্ড অফিসারকে বললেন হেড অফিসে খবর দিতে। আসামিকে ছেড়ে দিলে এখন কোনো লাভ হবে না, হিতে বিপরীত হবে। লোকজন থানায় আগুন ধরিয়ে দিতে পারে। এই রিস্ক নেওয়া যায় না। সেকেন্ড অফিসার সাহেব থানা ছেড়ে বেরোতে গেলেন। লোকজন তাঁকে ঘিরে ফেলল। নিরীহ গলায় বলল, স্যার, কোথায় যান? তা দিয়ে আপনি কি করবেন? যেতে পারবেন না স্যার। যেতে পারবো না মানে? এটা কি মগের মুল্লুক নাকি? সেকেন্ড অফিসার ভয়াবহ পুলিশি গর্জন দিতে গিয়েও থেমে গেলেন। লোকজন কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। এই দৃষ্টির সঙ্গে তিনি পরিচিত। এই দৃষ্টির নাম উন্মাদ দৃষ্টি। যে বা চা খাচ্ছে, পিরিচে করে চা খাচ্ছে, পিরিচ ভর্তি চা নিয়ে চুকচুক করে চুমুক দিচ্ছে। তাকে কেন জানি খুব আনন্দিত মনে হচ্ছে। রূপা ঘরে ঢুকে জেবাকে দেখল। জেবা বলল, ফুপু, আমি চা খাচ্ছি, বলেই খিলখিল করে হাসল। চা খাওয়ার মধ্যে হাসির কি আছে রূপা বুঝতে পারছে না। আসলে এখন সে কিছুই বুঝতে পারছে না। তার কাছে সবই এলোমেলো হয়ে গেছে। ফুপু, কি? তুমি চিন্তা করবে না ফুপু, আমি তোমার দলে। আমি কোনো চিন্তা করছি না। আর শোনো, আমি কোনো দল করছি না।
তোমার স্যারকে নিয়েও তুমি চিন্তা করবে না, আমি ব্যবস্থা করছি। তুমি ব্যবস্থা করছো মানে? সব মানুষ খেপে যাবে, ওরা থানা আক্রমণ করবে, ঘরবাড়ি জ্বালিয়ে দেবে, সাংঘাতিক মজার ব্যাপার হবে। কি বলছো তুমি? আমি কোনো মিথ্যা কথা বলি না ফুপু। সন্ধ্যার মধ্যে ভয়ঙ্কর কাণ্ড শুরু হবে। যে বা হাসল খিলখিল করে, তাকে দেখে মনে হচ্ছে সে খুব আনন্দিত। নীলগঞ্জ থানার ওসি সাহেব অস্থির বোধ করছেন। দুপুরে তিনি বাসায় ভাত খেতে যাননি। শুধু তিনি কেন, থানার কেউই দুপুরে খায়নি। সেপাইদের সবাইকে রাইফেল হাতে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ওসি সাহেব বিপদের ঘ্রাণ পাচ্ছেন। মানুষ ক্রমেই বাড়ছে। এখন মনে হচ্ছে দূর দূর থেকে মানুষ আসছে। অনেকের হাতেই বর্শা। বর্শা হল এ অঞ্চলের যুদ্ধাস্ত্র, যার স্থানীয় নাম অলঙ্গা। কারো কারো হাতে লম্বা বাঁশের লাঠিও আছে। এখনো সন্ধ্যা হয়নি, কিন্তু অনেকেই হারিকেন নিয়ে এসেছে। মনে হয় তাদের সারা রাত জেগে থাকার পরিকল্পনা। ওসি সাহেব মবিনুর রহমানের সঙ্গে দেখা করতে গেলেন। হাজতের দরজা খুলতেই মবিনুর রহমান বিস্মিত গলায় বললেন, এত লোক কেন চারিদিকে? ওসি সাহেবের প্রথমেই মনে হল বেটা সব জেনে শুনে ঠাট্টা করছে। পর মুহূর্তেই মনে পড়ল এই লোক মিথ্যা বলে না, ঠাট্টাও করে না। চন্দ্রবড়া সাপ নিয়ে সত্যি কথাই বলেছিল। মবিনুর রহমান আবার বললেন, এত লোক কেন? ওসি সাহেব ভ্রু কুঁচকে বললেন, জানি না। আপনি কি চা খাবেন? জি না। সিগারেট? সিগারেট লাগবে, আনিয়ে দেব? জি না। ওসি সাহেব কথা বলার আর কিছু পেলেন না। নিজের অফিস ঘরের দিকে ফিরে চললেন। লোক আরও বাড়ছে। দ্রুত কোনো একটা বুদ্ধি বের করে এদের দূর করতে হবে। ভয় দেখিয়ে দূর করা যাবে না। একা মানুষ ভয় পায়, জনতা ভয় পায় না। মবিনুর রহমানকে ছেড়ে দিলেও কোনো লাভ হবে না। এরা তাহলে নিজেদের বিজয়ী ভাববে। বিজয়ী মানুষদের জয় উল্লাসও ভয়াবহ হয়ে থাকে। আনন্দেই এরা হয়তো থানা জ্বালিয়ে দেবে। এমন কিছু করতে হবে যাতে মবিনুর রহমানের কোমরে দড়ি বেঁধে হাজতে নিয়ে আসা যুক্তিযুক্ত মনে হয়। কিভাবে তা সম্ভব? অতি দ্রুত কিছু ভেবে বের করতে হবে। অতি দ্রুত এমন কিছু বলতে হবে যাতে সবাই বলে কোমরে দড়ি বেঁধে থানায় আনার প্রয়োজন ছিল। ওসি সাহেব তাঁর অফিসে ঢুকেই দেখলেন নীলগঞ্জ হাই স্কুলের ধর্মশিক্ষক জালালউদ্দিন বসে আছেন। জালালউদ্দিন সাহেবের মুখ অতিরিক্ত গম্ভীর। কেমন আছেন জালালউদ্দিন সাহেব? জি জনাব, ভালো। আপনার কাছ থেকে একটা বিষয় জানতে এসেছি। অবস্থা তো দেখতেই পাচ্ছেন। এর মধ্যে কি জানতে চান? অবস্থা সম্পর্কেই একটা প্রশ্ন। মবিনুর রহমান সাহেবকে আপনারা কোমরে দড়ি বেঁধে হাজতে এনেছেন। কি জন্য এনেছেন? গম চুরির একটা মিথ্যা মামলার কারণে, না অন্য কিছু? অন্য কিছু। বলুন শুনি। ওসি সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, অন্য ব্যাপার। সামান্য কারণে তার মতো লোককে তো এভাবে থানায় আনা যায় না। পুলিশ হয়েছি বলে তো আর আমরা অমানুষ না। মানি লোকের মান আপনারা যেমন বুঝেন, আমরাও বুঝি। উনার বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের গুরুতর অভিযোগ আছে। কি বললেন? ওসি সাহেব নিজেকে গুছিয়ে নেবার জন্যে কিছুটা সময় নিলেন। সিগারেট ধরালেন। সুন্দর একটা গল্প ফাঁদতে হবে, বিশ্বাসযোগ্য গল্প। সিগারেট টানতে টানতে কঠিন মুখে বললেন, একটা রেপ কেস হয়েছে। ভিকটিমের জবানবন্দি অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। রেপ কেস? জি, রেপ কেস। এই কারণেই কোমরে দড়ি বেঁধে থানায় এনেছি। জালালউদ্দিন হতভম্ব মুখে তাকিয়ে আছেন। ওসি সাহেব এই হতভম্ব দৃষ্টি দেখে খানিকটা সান্ত্বনা পেলেন। মনে হচ্ছে কাজ হবে।
জালালউদ্দিন যখন তার কথায় হকচকিয়ে গেছে তখন অন্যরাও যাবে। এই ঘটনায় লোকজন বুঝবে কোমরে দড়ি বেঁধে থানায় আনা উচিত ছিল। বাতাস ঘুরে যাবে, মবের চিন্তা ভাবনা একদিক থেকে অন্যদিকে অতি দ্রুত ঘুরতে পারে। এখন যা করতে হবে তা হচ্ছে মামলা সাজানো, একটা মেয়ে জোগাড় করতে হবে যে হবে ফরিয়াদি। তেমন মেয়ে জোগাড় করা কঠিন হবে না, পুলিশের কাছে কোনো কাজই কঠিন নয়। তানভীর বাগানে একা একা বসেছিল। রূপা বারান্দায় আসতেই সে ডাকল, রূপা শুনে যাও তো। রূপা শান্ত মুখে বাগানে নামল। তানভীর বলল, তোমার স্যারের কাণ্ড শুনেছ? রফিক ভাই এইমাত্র বলে গেলেন, তিনি বাজার থেকে শুনে এসেছেন। তুমি শুনতে চাও? না। না কেন? একটা মানুষকে ঠিকমতো জানতে হলে তার ভালো মন্দ সবই জানতে হয়। আপনার বলার ইচ্ছা খুব বেশি হলে বলুন, শুনব। জোর করে শোনাতে চাচ্ছি না, তবুও আমি মনে করি তোমার শোনা উচিত। তোমার স্যার একটা মেয়েকে নির্জন বাড়িতে রেপ করেছেন, যে কারণে পুলিশ তাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে গেছে। আপনি কি এটা বিশ্বাস করেন? বিশ্বাস না করার তো কিছু দেখছি না। নারী সঙ্গ বর্জিত একজন মানুষ নির্জন জায়গায় একা একা থাকে। নারী সঙ্গ বর্জিত অনেক সাধক মানুষও নির্জন জায়গায় একা থাকে। তোমার ধারণা উনি সাধক মহাপুরুষ? হ্যাঁ। তাহলে তো আর কিছু বলার নেই। না, আর কিছু বলার নেই। রূপা বাগান থেকে উঠে এলো। তানভীর প্রায় সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলল, এই বুদ্ধিমতী শক্ত ধাঁচের মেয়েটিকেই তার বিয়ে করতে হবে। জোর করে হলেও করতে হবে। মেয়েটির মনে সাময়িক যে মোহ আছে তা বিয়ের পর কেটে যাবে। অল্প বয়সের মোহ দীর্ঘস্থায়ী হয় না। এই মোহ অনেকটা শিশুদের হামের মতো, সবারই হবে, আবার সেরে যাবে। ওসি সাহেবের পরিকল্পনা কাজ করেছে। লোকজন চলে যেতে শুরু করেছে। মানুষ অসত্যকে সহজে বিশ্বাস করে। মবিনুর রহমানের মেয়ে ঘটিত ব্যাপার তারা বিশ্বাস করেছে। এর নাম মব সাইকোলজি। এই উত্তর, এই দক্ষিণ, মাঝামাঝি কোনো ব্যাপার নেই। ওসি সাহেব ডাকলেন, কবির মিয়া। ডিউটির সেন্ট্রি বলল, জি স্যার। দেখে আসো তো মবিনুর রহমান কি করছে। দেখে এসেছি স্যার, উনি ঘুমোচ্ছেন। হারামজাদা। হারামজাদা কাকে বলা হলো, কেন বলা হলো, কবির মিয়া ঠিক বুঝতে পারল না। ওসি সাহেব বললেন, লোকজন এখনো আছে? কিছু আছে স্যার। হারামজাদা। কিছু বললেন স্যার? না, কিছু বলি নাই। তুমি যাও, ডিউটি দাও। আর শোনো, আমি এখন বেরুবো। আমি ফিরে না আসা পর্যন্ত যেন থানা ছেড়ে কেউ না যায়। ওসি সাহেব চেয়ার ছেড়ে উঠলেন। ক্লান্তিতে শরীর ভেঙে পড়েছে। ভয়ঙ্কর একটা দিন গিয়েছে। বিশ্রামের উপায় নেই। এখন যেতে হবে একটা মেয়ের সন্ধানে, যাকে ফরিয়াদি করে মামলা দাঁড়া করানো যায়। নীলগঞ্জ বাজারে কয়েক ঘর পতিতা থাকে, ওদের কাছ থেকেই সংগ্রহ করতে হবে। অল্প বয়সী হলে ভালো হয়। বয়স যত কম হবে ততই ভালো। নিশ্চয়ই পাওয়া যাবে। পাওয়া গেল। সাবিহা বেগম নামের 15 বছরের এক বালিকা দুদিন আগের তারিখে থানায় জিডি এন্ট্রি করালো। তার গল্পটি এইরকম, সে সকালে বাড়ি যাচ্ছিল। মবিনুর রহমানের বাড়ির কাছ দিয়ে যাবার সময় মবিনুর রহমান তাকে বলল, তুমি কি বাজারে যাও? সে বলল, হ্যাঁ। তুমি আমার জন্য কিছু লবণ কিনে আনবে? লবণের অভাবে কিছু রাঁধতে পারছি না। আধা কেজি লবণ আনতে পারবে? সে বলল, পারবো। পারবো বলল কারণ সে জানে এই পাগল লোকটা একা একা থাকে।
স্কুলের শিক্ষক, খুব ভালো মানুষ। আগেও কয়েকবার সে এই মানুষটাকে এটা ওটা এনে দিয়েছে। মবিনুর রহমান বলল, আসো, টাকা নিয়ে যাও। সে টাকা নেবার জন্য ঘরে ঢুকতেই মবিনুর রহমান দরজা বন্ধ করে দিল। দরজায় খিল দিয়েছিল। সাবিহা কিছু বুঝবার আগেই সে তার হাত ধরল। সাবিহা তখন অনেক চিৎকার করল, কিন্তু তার চিৎকার কেউ শুনল না। তাছাড়া খুব বৃষ্টি হচ্ছিল। মোটামুটিভাবে বিশ্বাসযোগ্য গল্প। মিথ্যা গল্প অতি সহজেই বিশ্বাসযোগ্য করা যায়। সমস্যা হয় সত্য গল্প নিয়ে। যেবার জ্বর এসেছে, সন্ধ্যাবেলা হঠাৎ সমস্ত হাত পা অবশ করে জ্বর এলো। সে দুবার বমি করে নেতিয়ে পড়ল। তার চোখ রক্তবর্ণ। রফিক ডাক্তার ডাকতে চাইল। সে কঠিন গলায় বলল, না। রফিক বলল, আচ্ছা থাক, ডাকব না। রফিকের মা বললেন, এসব কেমন কথা? মেয়ে না বললেই না। জ্বরে হাত পা পুড়ে যাচ্ছে, তুই ডাক্তারের ব্যবস্থা কর। মেয়ের কথা শুনতে হবে? রফিক ক্লান্ত গলায় বলল, ওর কথা না শুনে উপায় নেই মা, তুমি বুঝবে না। ওর অমতে কিছু করা যাবে না। ও যা বলবে আমাদের তাই করতে হবে। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা না, কিন্তু এটাই সত্যি। জেবা বলল, কেউ যেন আমার ঘরে না আসে। দরজা জানলা সব বন্ধ করে দাও। দরজা জানলা বন্ধ করে দেওয়া হলো। জেবা ভেতর থেকে সিটকিনি দিয়ে দিল। তার জ্বর আরো বাড়ছে। ঠিকমতো পা ফেলে বিছানা পর্যন্ত যেতে পারছে না। ঘরের ভেতরটা গরম। তার শীত লাগছে, প্রচণ্ড শীত। শীতে তার সারা শরীর ঠকঠক করে কাঁপছে। জেবা বিড়বিড় করে বলল, আমি পারছি না, আমার শক্তি কম, আমি পারছি না। জেবা বিছানায় শুয়ে আছে কুণ্ডলি পাকিয়ে। তার ঘুম আসছে, প্রচণ্ড ঘুম। ঘুম প্রয়োজন। এই ঘুমের মধ্যেই সে নীদের দেখা পাবে। নীরা তাকে বলে দেবে কি করতে হবে, কারণ সেও একজন নী। রূপা ফুপুর স্যারও নী। তাঁর ক্ষমতা অনেক বেশি। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, অথচ তিনি তা জানেন না। নীরা তাকে কিছু বলছে না কেন? সে কি তাকে বলে দেবে? ঘুমুচ্ছেন মবিনুর রহমান। ঠিক ঘুম না, তন্দ্রা ভাব হয়েছে। হাজতের ছোট্ট ঘরটায় তাকে বসার জন্য ইজি চেয়ার দেয়া হয়েছে। তিনি ইজি চেয়ারে চোখ বন্ধ করে শুয়ে আছেন। কেন জানি তাঁর বেশ ভালো লাগছে। সন্ধ্যা মিলিয়ে গেছে। চারিদিকে অন্ধকার। হাজত ঘরের ভেতরে কোনো বাতি নেই। বারান্দায় বাতি আছে, 100 পাওয়ারের বাতি। ইলেকট্রিসিটি খুব দুর্বল। রাত 11টার আগে সবল হবে না। বারান্দার বাতি প্রদীপের আলোর মতো আলো দিচ্ছে। বৃষ্টি শুরু হয়েছে। ঢালা বর্ষণও হচ্ছে। নদীর দিক থেকে শোঁ শোঁ আওয়াজ আসছে। বোধ হয় রূপেশ্বরে আবারও বান ডাকবে। এই নদী প্রতি 7 বছর পর পর যৌবনবতী হয়, দুকুল ভাসিয়ে নিয়ে যায়। মবিনুর রহমান আধো ঘুম আধো তন্দ্রায় রূপেশ্বরের গর্জন শুনতে পাচ্ছেন। একসময় সেই গর্জনে কিছু কথা মিশে গেল। নদীর গর্জন কোলাহলের মতো শোনাতে লাগল। একসঙ্গে অনেকেই যেন কথা বলছে। মবিনুর রহমান ঘুমের মধ্যেই অস্বস্তি বোধ করছেন। চেষ্টা করছেন জেগে উঠতে, পারছেন না। ঘুম আরো গাঢ় হচ্ছে। যে কোলাহল এতক্ষণ শুনেছিলেন তা একটি নির্দিষ্ট স্বরধ্বনিতে রূপান্তরিত হচ্ছে। মবিনুর রহমান, জি। মবিনুর রহমান, জি। মবিনুর রহমান। আমি তো জবাব দিচ্ছি, বারবার ডাকছেন কেন? কি বলছি শুনতে পাচ্ছ?
পাচ্ছি। আমরা কে মনে আছে? আপনারা নি। হ্যাঁ, তোমার মনে আছে। তুমিও একজন নি। বুঝিয়ে বলুন। সবকিছু বুঝিয়ে বলা যায় না। চেষ্টা করুন। তুমি স্বপ্ন দেখতে পারো। সবাই স্বপ্ন দেখে। তোমার স্বপ্ন আর অন্যদের স্বপ্ন এক নয়। অন্যদের স্বপ্ন স্বপ্নই। তোমার স্বপ্ন স্বপ্ন নয়। তুমি যা স্বপ্ন দেখবে তা হবে। বুঝতে পারছি না। মানুষ পৃথিবীতে এসেছে ৪৬টি ক্রোমোজোম নিয়ে। তোমার ক্রোমোজোম সংখ্যা ৪৭। যারা নি শুধু তারাই এই বাড়তি ক্রোমোজোম নিয়ে আসে। বাড়তি ক্রোমোজোমটির কাজ কি? বাড়তি ক্রোমোজোমটির জন্যেই তুমি স্বপ্নকে মুক্ত করতে পারো। কি অসীম তোমার ক্ষমতা তা তুমি জানো না। ক্ষুদ্র অর্থে তুমি স্রষ্টা। সব মানুষই স্রষ্টা। সৃষ্টি করাই মানুষের কাজ। তোমার সৃষ্টির ক্ষমতা অসাধারণ। অসাধারণ? হ্যাঁ, অসাধারণ। নিদের জন্ম হয়েছে স্বপ্ন দেখার জন্যে। তারা স্বপ্ন দেখে নতুন সৃষ্টি হয়। প্রকৃতি তাই চায়। একদিকে সৃষ্টি মানেই অন্যদিকে ধ্বংস। হ্যাঁ, তাই ঠিক। প্রকৃতি তাই চায়। প্রকৃতি চায় তার জগতে ক্রমাগত ভাঙা গড়ার খেলা চলুক। কিছুই বুঝতে পারছি না। তোমার কি মনে আছে তুমি একবার চিরজ্যোৎস্নার একটি জগতের কথা চিন্তা করেছিলে? মনে আছে? আছে। সেই জগৎ তৈরি হয়েছে। অপূর্ব সেই জগৎ। আমি কি সেই জগৎ দেখতে পারি? হ্যাঁ, পারো, তবে কল্পনায়। তোমার পৃথিবী যে মাত্রায় আছে তোমার জগৎ সেই মাত্রায় নয়। আমি কি আমার পৃথিবীতে কিছু সৃষ্টি করতে পারি? পারো, তবে নিদের সাবধান করে দেওয়া হয় যেন এই কাজটি তারা না করে। অসুবিধা কি? এতে প্রাকৃতিক নিয়মে অসুবিধা দেখা দেয়। প্রকৃতি তার আইনের ব্যতিক্রম সহ্য করে না। আইন অমান্যকারীকে প্রকৃতি কঠিন শাস্তি দেয়। আমি এই পৃথিবীতে কিছু একটা সৃষ্টি করে দেখতে চাই প্রকৃতি আমাকে কিভাবে শাস্তি দেয়। প্রকৃতির শাস্তি ভয়াবহ। আমরা তোমাকে সাবধান করবার জন্যেই আজ এসেছি। কিছুক্ষণের মধ্যেই তোমার ইচ্ছা হবে প্রকৃতির নিয়ম ভাঙতে। সেটি যেন না হয় তাই বলতেই আমাদের আশা। তুমি তোমার কাজ করো। তোমার অসীম ক্ষমতা ব্যবহার করো। আপনারা চলে যান। আমার কথা বলতে ভালো লাগছে না। আমরা চলে যাব। তোমাকে সাবধান করেই চলে যাব। আমার প্রয়োজনে আর কি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারি? হ্যাঁ, পারো। ধন্যবাদ। এখন যান। তুমি যে এখন এক সাময়িক অসুবিধার মধ্যে আছো তা নিয়ে কি তুমি আলাপ করতে চাও? হাজতবাসের কথা বলছেন? হ্যাঁ। না, এটা কোনো সমস্যা নয়। নিজেদের যাবতীয় সমস্যা থেকে দূরে রাখার সব ব্যবস্থা প্রকৃতি করে রাখে। তোমার বেলাতেও তা করে রেখেছে। তুমি যখন যেখানে ছিলে সেখানেই তোমার পাশে রাখা হয়েছে দুজন করে অসাধারণ মানসিক ক্ষমতা সম্পন্ন মানুষ, যারা মানসিকভাবে অন্যদের প্রভাবিত করতে পারে। নীরা প্রকৃতির প্রিয় সন্তান। বুঝতে পারছি না। নীলগঞ্জে তোমার দুইজন সাহায্যকারী আছে। একজন কালীপদ, অন্যজন জালালউদ্দিন। এদের মানসিক ক্ষমতা অসাধারণ। তারা সব রকম বিপদে তোমাকে সাহায্য করবে, যদিও তারা তা জানে না। তোমাকে সাহায্য করার জন্যে আরও একজন সাহায্যকারীকে আনা হয়েছে। তার নাম জেবা। জেবাও তোমাকে সাহায্য করছে। নি প্রকৃতির বিশেষ সৃষ্টি। এদের রক্ষা করার সব রকম দায়িত্ব প্রকৃতি নিষ্ঠার সঙ্গে পালন করে। এইসব শুনতে আমার ভালো লাগছে না। ঘুম পাচ্ছে।
আমাকে ঘুমোতে দিন। স্বপ্ন ঝাপসা হয়ে গেল। মবিনুর রহমান গাঢ় ঘুমে তলিয়ে গেলেন। আরেকটি স্বপ্ন দেখলেন। সেই স্বপ্ন অপূর্ব। ঝাঁকে ঝাঁকে পাখি উড়ছে আকাশে। তাদের কলকাকলিতে চারিদিক মুখরিত। তারা এক আনন্দময় সঙ্গীত সৃষ্টি করছে। আলো আঁধারি এক জগতে তাদের সঙ্গীত মিলেমিশে একাকার হয়ে গেছে। হেডমাস্টার সাহেবের গরুর জন্যে জাবনা তৈরি করা হচ্ছে। কালীপদ মাথা নিচু করে কাজটা করছে। হেডমাস্টার সাহেব পাশে এসে দাঁড়ালেন। তার চোখে মুখে চিন্তিত ভাব। মবিনুর রহমানের গমের ব্যাপারটা এত দূর গড়াবে তা তিনি ভাবেননি। এ তো বড়ই যন্ত্রণা হল। হেডমাস্টার সাহেব বললেন, গরু কিছু মুখে দিচ্ছে না, ব্যাপার কি কালীপদ? কালীপদ চোখ তুলে তাকালো। চোখ নামিয়ে নিল না, তাকিয়েই রইল। এরকম সে কখনো করে না। হেডমাস্টার সাহেব অকারণেই খানিকটা অস্বস্তি বোধ করতে লাগলেন। প্রথম প্রশ্নটি দ্বিতীয়বার করলেন, গরু কিছু মুখে নিচ্ছে না, ব্যাপার কি কালীপদ? কালীপদ বলল, সেইটা গরুরে জিজ্ঞেস করেন। হেডমাস্টার সাহেব হতভম্ব হয়ে গেলেন। হারামজাদার এত বড় সাহস! কি কথা বলছে? তারপরও তাকিয়ে আছে, চোখ নামিয়ে নিচ্ছে না। জুতিয়ে হারামজাদার গাল ভেঙে দেওয়া দরকার। কি বললা কালীপদ? বললাম, গরু কেন খায় না সেইটা গরুরে জিজ্ঞাসা করেন। আমি গরুর ডাক্তার না। তোমার সাহস অনেক বেশি হয়ে গেছে। তুমি কি বলছো তুমি নিজেও জানো না। কালীপদ এইবার চোখ নামিয়ে ক্ষীণ গলায় বলল, আমার মাথার ঠিক নাই। নিরপরাধ একটা মানুষরে কোমরে দড়ি বাইন্ধা নিয়ে গেছে। আমার মাথার ঠিক নাই। কি বলতে কি বলছি মনে কিছু নিয়েন না। নিরপরাধ বলছ কেন? তুমি কি জানো না সে একটা মেয়ের সর্বনাশ করেছে? মেয়ের নাম সাবিহা। ওইগুলো দুষ্ট লোকের মিথ্যা রটনা। তোমারে কে বলল মিথ্যা রটনা? আমি জানি মিথ্যা রটনা। আপনিও জানেন। আপনি জানেন না এমন না। এখনো সময় আছে স্যার। কি বললা? বললাম এখনো সময় আছে। সময় শেষ হইলে আফসোস করবেন। কি বলছো তুমি? অতি সত্য কথা বলতেছি, অতি সত্য কথা। কালীপদ হাঁটা ধরল। বিস্মিত হেডমাস্টার বললেন, যাও কোথায় তুমি? সাবিহা বেগমের কাছে যাই। কালীপদ চলে গেছে। হেডমাস্টার সাহেবের পা কাঁপছে, ঠক ঠক করে কাঁপছে। অকারণ ভয়ে সমস্ত শরীর ঝিমঝিম করছে। এরকম কেন হচ্ছে তিনি বুঝতে পারছেন না। পিপাসায় বুক শুকিয়ে কাঠ। তিনি আস্তে আস্তে মাটিতে বসে পড়লেন। হড়হড় করে বমি হয়ে গেল। বমিতে লাল লাল কি দেখা যাচ্ছে? রক্ত নাকি? হেডমাস্টার সাহেব ক্ষীণ স্বরে বললেন, ইয়া মাবুদ, ইয়া মাবুদ। বাজারের একটা ঘরের সামনে কালীপদ দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। মিষ্টি চেহারার একটা মেয়ে এক সময় বাইরে এসে বলল, কারে চান গো? তোমারে চাই। তোমার নাম সাবিহা না? হ। তুমি মিথ্যা মামলা কেন করছো? কালীপদ তাকিয়ে আছে তীব্র দৃষ্টিতে। সাবিহা সেই দৃষ্টি থেকে চোখ ফিরিয়ে নিতে পারছে না। কালীপদ আবারও বলল, কেন তুমি মিথ্যা মামলা করলা? ওসি সাহেব বলছেন। এখন ওসি সাহেবের কাছে আবার যাও। ওসি সাহেবের বলো তুমি এইসবের মধ্যে নাই। জি আচ্ছা। কখন যাইবা? এখনই যাব। যাও, দ্বিরং করবা না। যে না, আমি দ্বিরং করব না। সাবিহারও ঠিক হেডমাস্টার সাহেবের মতো হল। গা হাত পা কাঁপছে। প্রচণ্ড বমি ভাব হচ্ছে। বুক ধরফর করছে।
জালালউদ্দিন ওসি সাহেবের বাসায় উপস্থিত হয়েছেন। সমস্ত দিনের ভয়াবহ ক্লান্তির পর ওসি সাহেব সবেমাত্র ঘুমোতে গিয়েছেন। রাত বাজে 9টা। এত সকাল সকাল তিনি ঘুমোতে যান না। আজ শরীরে কুলাচ্ছে না। এই সময় যন্ত্রণা। ওসি সাহেব বলে পাঠালেন, এখন দেখা হবে না। জালালউদ্দিন বললেন, এখনই দেখা হওয়া দরকার। ওসি সাহেবের নিজের স্বার্থেই দেখা হওয়া দরকার। ওসি সাহেব বের হয়ে এলেন। কঠিন গলায় বললেন, কি ব্যাপার? গম চুরির মামলাটা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আমার সঙ্গে কি কথা? হেডমাস্টার সাহেব স্বীকার করেছেন যে গম চুরির মামলাটা মিথ্যা মামলা। কি বললেন? যা সত্য তাই বললাম। গম চুরি বিষয়ক সব দায় দায়িত্ব উনি নিয়েছেন। কাজেই মবিনুর রহমান সাহেবকে ছেড়ে দিতে হয়। উনাকে অন্য কারণে গ্রেফতার করা হয়েছে। কারণটা আপনাকে বলেছি। হ্যাঁ, বলেছেন। সাবিহা নামের ওই মেয়ে বলেছে যে আপনি তাকে দিয়ে মিথ্যা মামলা করিয়েছেন। অনেকক্ষণ ওসি সাহেব কথা বলতে পারল না। হচ্ছে কি এসব? তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, সে বললে তো হবে না। হবে, সে বললেই হবে। নীলগঞ্জের সব মানুষ এসে ভেঙে পড়বে থানার সামনে। আপনার মহাবিপদ ওসি সাহেব। ভয় দেখাচ্ছেন নাকি? না, ভয় দেখাচ্ছি না। যা হতে যাচ্ছে সেটাই আপনাকে বলছি। মানুষ ক্ষেপে গেলে ভয়ঙ্কর হয়ে যায় ওসি সাহেব। ক্ষেপা মানুষ বন্দুক মানে না। আপনি কি মবিনুর রহমান সাহেবকে ছাড়িয়ে নিতে এসেছেন? সেটা করা যায়। শুধু সেটা করলে তো হবে না। আপনি যে অন্যায় করেছেন তার জন্য সবার কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করবেন। কানে ধরে 10 বার উঠবস করবেন। কি বললেন? অপমানসূচক একটা কথা বললাম ওসি সাহেব। খুবই অপমানসূচক কথা। কিন্তু প্রাণে বাঁচতে হলে এ পথ ছাড়া পথ নেই। হেডমাস্টার সাহেবও একই জিনিস করবেন। উনি রাজি হয়েছেন। বুদ্ধিমান লোক তো, বিপদ আঁচ করতে পেরেছেন। আপনার বুদ্ধি কম। আপনি বিপদ টের পাবেন শেষ সময়ে, যখন করার কিছু থাকবে না। ওসি সাহেব জালালউদ্দিনের দিকে তাকিয়ে আছেন। তিনি কম বুদ্ধির মানুষ না। তিনিও বিপদ টের পাচ্ছেন। ভালোই টের পাচ্ছেন। তার কপালে ঘাম জমছে, পা কাঁপছে, তৃষ্ণাবোধ হচ্ছে, প্রচণ্ড বমি ভাব হচ্ছে। যেবার জ্বর অসম্ভব বেড়েছে। জ্বর ঠিক কত তা বোঝা যাচ্ছে না, কারণ তার গায়ে থার্মোমিটার ছোঁয়ানো যাচ্ছে না। সে কাউকেই তার কাছে আসতে দিচ্ছে না। আফজাল সাহেব রফিককে বললেন, মেয়ে না করেছে বলে কেউ তার কাছে যাবে না, এটা কেমন কথা? মাথায় পানি ঢালতে হবে, ডাক্তার ডেকে চিকিৎসা করাতে হবে। রফিক বলল, কোনো লাভ হবে না বাবা। ওর অনিচ্ছায় কিছু করা যাবে না। যাবে না কেন? আপনি বুঝবেন না বাবা, অনেক সমস্যা আছে। জ্বরে তোর মেয়ে পুড়ে যাচ্ছে আর তুই দেখবি না? এরকম ভয়ঙ্কর জ্বর তার মাঝে মাঝে হয়, আবার আপনাতেই সারে। ডাক্তার ডাকতে হয় না। জেবা বিক্ষিপ্ত গলায় বলল, তোমরা সবাই এখানে ভিড় করে আছো কেন? তোমরা যাও, যাও বললাম। আর ঘরে বাতি জ্বালিয়েছ কেন? বললাম না বাতি চোখে লাগে? বাতি নিভিয়ে দাও। বাতি নিভিয়ে রফিক সবাইকে নিয়ে বের হয়ে এলো। তার মিনিট 10 ভেতর জেবা বের হয়ে এলো। সহজ স্বাভাবিক মানুষ। জ্বর নেই, চোখে মুখে ক্লান্তির কোনো ছোঁয়াও নেই। যেন ঘুমুচ্ছিল, ঘুম থেকে উঠে এসেছে। জেবা বলল, জ্বর সেরে গেছে। ফুপু কোথায়? রূপা বারান্দাতেই ছিল। সে চোখ তুলে তাকালো, কিছু বলল না। জেবা বলল, ফুপু, তোমার সঙ্গে জরুরি কথা আছে, আমার সঙ্গে এসো। জেবা রূপাকে নিয়ে ঘরে ঢুকে গেল। ঘর অন্ধকার। বাতি জ্বালালো। হাসতে হাসতে বলল, তোমার জন্য খুব ভালো খবর আছে ফুপু। কি খবর? তোমার স্যারকে ওরা ছেড়ে দেবে।
ছেড়ে না দিয়ে অবশ্যই উপায়ও নেই। হি হি হি। তুমি কিভাবে জানো? যেভাবেই হোক জানি। অনেক রাতে তিনি একা একা বাড়ি ফেরার সময় এই বাড়িতে আসবেন। তাও তুমি জানো? হ্যাঁ, তাও জানি। তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? না, আমি সব সময় সত্যি কথা বলি ফুপু। তবু কেউ আমার কথা বিশ্বাস করে না। তাতে কিছু অবশ্যই যায় আসে না। তুমি মেয়েটা খুব অদ্ভুত জেবা। সব মানুষই অদ্ভুত ফুপু। তুমিও অদ্ভুত। পৃথিবীটাও অদ্ভুত। তুমি একেবারে বড়দের মতো কথা বলছো। মাঝে মাঝে আমি বড়দের মতো কথা বলি। বড়রা যদি ছোটদের মতো কথা বললে দোষ না হয়, তাহলে ছোটরা বড়দের মতো কথা বললে দোষ হবে কেন? আমি ঘুমোতে যাচ্ছি ফুপু। রাত 11টার দিকে এ বাড়ির সবাই ঘুমোতে গেল। ঘুমোতে যাওয়ার আগে আফজাল সাহেব রূপাকে ডেকে বললেন, রূপা, তুমি আগামীকাল রফিকের সঙ্গে খুলনা চলে যাবে। রূপা বলল, আচ্ছা। ওখানেই থাকবে। পরীক্ষার সময় শুধু এখানে এসে পরীক্ষা দিয়ে যাবে। আচ্ছা। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। এখন কিছুই বলবো না, পরে বলবো। আচ্ছা। তোমার মাকে বলেছি তোমার জিনিসপত্র সব গুছিয়ে দিতে। ঠিক আছে বাবা। বাইরে ভালো বৃষ্টি হচ্ছে। বাতাস শোঁ শোঁ করছে। সবাই ঘুমিয়ে পড়েছে একে একে। সবার শেষে ঘুমোতে গেল মিনু। সেও ঘুমোতে যাবার আগে রূপার সঙ্গে খানিকক্ষণ কথা বলল। এমনভাবে বলল যেন কিছুই হয়নি। সব স্বাভাবিক আছে, আগের মতোই আছে। রূপা, আমাদের সঙ্গে যেতে তোমার আপত্তি নেই তো? আপত্তি হবে কেন? খুলনা আমার খুব যেতে ইচ্ছে করে। আচ্ছা ভাবি, তোমাদের ওখান থেকে সুন্দরবন কি অনেক দূর? না, কাছেই। আমাকে সুন্দরবন দেখাবে না? অবশ্যই দেখাবো। সুন্দরবনে ডাকবাংলা আছে? ডাকবাংলায় থাকতে ইচ্ছা করে ভাবি। ফরেস্টের ডাকবাংলা আছে। তোমার ভাইকে বলে ব্যবস্থা করে দেব। ঠিক আছে ভাবি, তুমি ঘুমোতে যাও। খুব রাত অবশ্যই হয়নি, 11টা বাজে। তবু কেন জানি মনে হচ্ছে নিশুতি রাত, তাই না ভাবি? মিনু ঘুমোতে গেল। রূপা নিজের ঘরে ঢুকে সুন্দর করে সাজল। চুল বেনি করল, শাড়ি পাল্টালো। অনেকদিন পর চোখে কাজল পড়ল। সে অপেক্ষা করছে। যেবার কথা সে বিশ্বাস করছে। এই মেয়েটা কোনো এক বিচিত্র উপায়ে ভবিষ্যতের কথা বলতে পারে। রূপা তার প্রমাণ পেয়েছে। মবিনুর রহমানকে ছেড়ে দিয়েছে রাত 11টায়। ওসি সাহেব বললেন, চলুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। মবিনুর রহমান বললেন, না না, পৌঁছাতে হবে না। ওসি সাহেব বললেন, আপনি আমার উপর রাগ করবেন না ভাই। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। ঠিক আছে, মানুষ মাত্রই ভুল করে। বৃষ্টির মধ্যে যাবেন কি করে? একটা ছাতা আর টর্চ লাইট দিয়ে দিই। টর্চ লাইট লাগবে না, ছাতা দিতে পারেন। মবিনুর রহমানকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবার জন্যে জালালউদ্দিন এবং কালীপদ ছিল। তিনি অনেক কষ্টে তাদের বিদায় করলেন। তার কেন জানি একা একা বাড়ি ফিরতে ইচ্ছা করছে। থানার সামনে জড়ো হওয়া মানুষজন কেউই এখন নেই। সবাই ভিড় করেছে নদীর তীরে। নদী ভাঙতে শুরু করেছে। এমনভাবে নদী আগে কখনো ভাঙেনি। নদী ভাঙার দৃশ্য একই সঙ্গে ভয়ঙ্কর এবং সুন্দর। মবিনুর রহমান ভিজতে ভিজতে এগুচ্ছেন। বৃষ্টি ছাতা মানছে না। বাতাসের কারণেই খুব ভিজছেন। নিজে ভিজছেন তা নিয়ে তিনি চিন্তিত না। টেলিস্কোপটা ভিজে যাচ্ছে, এই নিয়েই তিনি চিন্তিত। রূপাদের বাড়ির কাছে আসতেই তার মনে হলো তাকে যে ছেড়ে দেওয়া হয়েছে এই খবরটা রূপাদের দিয়ে যাওয়া উচিত। রাত অবশ্যই অনেক হয়েছে, তবু যাওয়া যায়, কারণ বাতি জ্বলছে। এখনো কেউ না কেউ জেগে আছে। সম্ভবত রূপাই জেগে আছে। সে অনেক রাত পর্যন্ত জাগে, পড়াশোনা করে। দরজায় কড়া নাড়ার শব্দ হতেই
তানভীর দরজা খুলল। টেলিস্কোপ বগলে মবিনুর রহমান দাঁড়িয়ে। মবিনুর রহমান অপ্রস্তুত গলায় বললেন, ওরা আমাকে ছেড়ে দিয়েছে। আপনারা চিন্তা করবেন এই ভেবে খবরটা দিতে এলাম। ভালো আছেন? জি, ভালো আছি। তানভীর দরজা ধরে দাঁড়িয়ে আছে। তার ইচ্ছা নয় মানুষটা ঘরে ঢুকুক। তানভীর বলল, রফিক সাহেবের ছোট মেয়েটা অসুস্থ। সবাই তাকে নিয়ে ব্যস্ত। এখন ঘুমোচ্ছে, কাউকে ডাকা যাবে না। মবিনুর রহমান বললেন, আপনি খবর দিয়ে দিলেই হবে। বলবেন আমি এসেছিলাম। আমি বলবো, কাল সন্ধ্যায় রূপাকে পড়াতে আসব। বেশ কিছুদিন মিস হলো, আর হবে না। কাল আসতে হবে না। রূপা কাল চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? খুলনা যাচ্ছে। রফিক সাহেব সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। এই সময় বেড়াতে যাওয়া কি ঠিক হবে? পরীক্ষার দেরি নেই। সেটা ওদের ব্যাপার, ওরা যা ভালো বুঝে করবে। শুধু ওদের ব্যাপার হবে কেন, আমারও ব্যাপার। আমি ওর শিক্ষক। কথাবার্তার এই পর্যায়ে রূপা তানভীরের পেছনে এসে দাঁড়ালো। শান্ত গলায় তানভীরকে বলল, আপনি স্যারকে ঘরে ঢুকতে দিচ্ছেন না কেন? দেখছেন না উনি ভিজছেন? দরজা ছেড়ে দাঁড়ান। তানভীর দরজা ছেড়ে দাঁড়ালো। রূপা বলল, স্যার ভেতরে আসুন। এখন আর ভেতরে আসবো না রূপা, তোমাদের খবরটা দিতে এলাম। ওরা আমাকে ছেড়ে দিয়েছে। ভুল করে ধরেছিল। মানুষ মাত্রই ভুল করে। ওসি সাহেব খুব লজ্জা পেয়েছেন। আমার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। বিশিষ্ট ভদ্রলোক। স্যার আপনি ভেতরে আসুন, আপনাকে আসতেই হবে। মবিনুর রহমান ভেতরে ঢুকলেন। রূপা বলল, গামছা দিচ্ছি, মাথা মুছে আরাম করে বসুন। আপনি কি রাতে কিছু খেয়েছেন? হ্যাঁ, ওসি সাহেব তাঁর বাসা থেকে খাবার এনে খাইয়েছেন। আমি চা এনে দিচ্ছি। আদা চা করে দেব? দাও। বাসার আর মানুষজন কোথায়? সবাই ঘুমিয়ে পড়েছে নাকি? জি। তানভীর দাঁড়িয়ে আছে, অপলক দেখছে রূপাকে। মেয়েটা আজ এত সুন্দর করে সাজল কেন? সে কি জানত তার স্যার আসবেন? রূপা তানভীরের দিকে তাকিয়ে বলল, আপনি আপনার ঘরে গিয়ে শুয়ে পড়ুন। স্যারের সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। আমি কাল খুলনা চলে যাচ্ছি। কথাগুলি স্যারকে বলে যাওয়া দরকার। কথাগুলি সকালে বললে হয় না? না, হয় না। আপনার কাছে হাত জোড় করছি। মবিনুর রহমান বললেন, আমি না হয় সকালে আসব? না, আপনি চুপ করে বসে থাকুন। তানভীর ঘর ছেড়ে বারান্দায় গেল। তার মন বলছে, এই দুজনকে এখানে রেখে বাইরে দাঁড়িয়ে থাকা ঠিক হচ্ছে না। ব্যাপারটা অন্যদের জানানো দরকার। সবাই ঘুমিয়ে পড়েছে। সে একজন বাইরের মানুষ। তার কি উচিত অন্যদের জাগানো? তানভীর সিগারেট ধরাতে চেষ্টা করছে। বারান্দায় প্রবল বাতাস। দেশলাই ধরানো যাচ্ছে না। মবিনুর রহমান বিস্মিত মুখে বসে আছেন। রূপার মধ্যে খানিকটা পরিবর্তন তিনি লক্ষ্য করছেন, কিন্তু পরিবর্তনের ধরনটা ঠিক ধরতে পারছেন না। মেয়েটাকে সুন্দর লাগছে। অবশ্যই সুন্দর মেয়েকে সুন্দর তো লাগবেই। রূপা তার সামনের চেয়ারে বসতে বসতে বলল, স্যার আপনি কি এখন বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ। নদী নাকি খুব ভাঙছে। আপনার বাড়ি ভেঙে পড়েছে কিনা কে জানে। গিয়ে দেখি। রূপা বলল, আমি কিন্তু স্যার আপনার সঙ্গে যাব। আমার সঙ্গে যাবে মানে? আপনার সঙ্গে আপনার বাড়িতে যাব। আমি এখন থেকে আপনার সঙ্গে থাকব। মবিনুর রহমান দীর্ঘ সময় মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। এই মেয়েটাকে এখন অচেনা লাগছে, একেবারেই অচেনা, যেন কোনোদিন এর সঙ্গে তার পরিচয় হয়নি। আমার সঙ্গে থাকবে কিভাবে? কিভাবে তা জানি না, আমি থাকব। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না রূপা। আপনি সব কথা বুঝেন আর আমার সামান্য কথা বুঝেন না? না, কিছু বুঝতে পারছি না। আমি এখন আপনার সঙ্গে যাব। গিয়ে যদি দেখি আপনার বাড়ি নদীতে তলিয়ে গেছে,
তাহলে নৌকায় রাতে থাকব। অবশ্যই এই অবস্থায় নৌকায় থাকা খুব বিপজ্জনক হবে, তাই না স্যার? মবিনুর রহমান হতভম্ব হয়ে গেলেন। তার মনে হতে লাগলো পুরো ব্যাপারটা স্বপ্নে ঘটছে। মাঝে মাঝে তিনি যেমন অদ্ভুত স্বপ্ন দেখেন, এও তেমন কোনো অদ্ভুত স্বপ্ন। স্যার, সবচেয়ে ভালো হয় যদি আমরা দুজন এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যাই, যাতে কেউ আমাদের খুঁজে বের করতে না পারে। মবিনুর রহমান থেমে থেমে বললেন, তোমার মাথা খারাপ হয়ে গেছে রূপা। তুমি কি বলছো নিজেও জানো না। তুমি খুলনায় যাও, বাইরে গেলে ভালো লাগবে। স্যার, আপনার ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে? কিছু একটা গন্ডগোল তো অবশ্যই হয়েছে। আমি উঠি, কেমন? বাড়ি যাচ্ছেন? হ্যাঁ। যদি অনেক রাতে একা একা আপনার বাড়িতে উপস্থিত হই, আপনি কি করবেন? আমাকে এখানে এনে দিয়ে যাবেন? অবশ্যই দিয়ে যাব। রূপা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখতে দেখতে তার চোখ ভিজে উঠল। মবিনুর রহমান উঠে দাঁড়ালেন। তাঁর ইচ্ছা করছে এই পাগলি মেয়েটার মাথায় হাত দিয়ে দু একটা সান্ত্বনার কথা বলতে। তা বোধ হয় ঠিক হবে না। এ কি ভয়াবহ সমস্যা! সমস্যার ধরন এখনো তাঁর কাছে পরিষ্কার নয়। এই মেয়ে কি চায় তার কাছে? রূপা, যাই। রূপা কিছু বলল না, চেয়ার ছেড়ে উঠেও দাঁড়াল না। মবিনুর রহমান বারান্দায় এসে দেখেন তানভীর দাঁড়িয়ে আছে। তিনি নিচু গলায় বললেন, আমি যাচ্ছি। আপনি রূপার দিকে একটু লক্ষ্য রাখবেন। ও বড় ধরনের কোনো সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে বলে আমার ধারণা। আপনি লক্ষ্য রাখবেন রূপা যেন রাতে বাড়ি থেকে বের না হয়। তানভীর কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে। মবিনুর রহমান অসহায় বোধ করছেন। তিনি বিড়বিড় করে বললেন, আপনি বরং রূপার বাবা মাকে ঘুম থেকে ডেকে তুলুন। ওদের বলুন মেয়েটার দিকে লক্ষ্য রাখতে। লক্ষ্য রাখা হবে। আপনি আপনার বাড়িতে যান। রূপাকে নিয়ে আপনার ভাবতে হবে না। মবিনুর রহমান বাড়িতে এসে পৌঁছেছেন। নদী আশেপাশের পুরো অঞ্চল ভেঙে দ্রুতগতিতে এগুচ্ছে। আশ্চর্য, তার বাড়িটি ঠিকই আছে, নৌকাও বাঁধা আছে। তিনি জানতেন কিছু হবে না, প্রকৃতি তাঁকে রক্ষা করবে। তিনি একজন তাঁকে সব রকম সমস্যা থেকে রক্ষা করার দায়িত্ব প্রকৃতির। তিনি প্রকৃতির প্রিয় সন্তান। ভেবেছিলেন রাতে নৌকায় ঘুমাবেন। নৌকা যেভাবে দুলছে তাতে তা সম্ভব না। তিনি নিজের ঘরেই ঘুমোতে এলেন। যাবার সময় দরজা বন্ধ করে তালা দিয়ে গিয়েছিলেন। এখন তালা খোলা। কেউ ঘরে ঢুকেছিল নিশ্চয়ই। ঘরের জিনিসপত্র যেমন ছিল তেমনি আছে। যে এসেছিল সে কোনো কিছুতেই হাত দেয়নি। চায়ের তৃষ্ণা হচ্ছে। তিনি চুলায় কেতলি বসিয়ে দিলেন। নদীর শোঁ শোঁ শব্দের সঙ্গে স্টোভের শোঁ শোঁ শব্দ মিশে অন্য এক ধরনের শব্দ হচ্ছে। চুলার সামনে বসে থাকতে থাকতে তাঁর হঠাৎ মনে হলো পৃথিবী শব্দময় হলে কেমন হতো। যদি এমন একটি জগৎ থাকত যেখানে সবই শব্দময়। গাছ অনবরত শব্দ করে যাবে। এক এক গাছ থেকে এক এক ধরনের শব্দ আসবে। পাথর থেকে শব্দ হবে। বড় পাথরের এক ধরনের শব্দ, ছোট পাথরের এক ধরনের শব্দ। মানুষের শরীরে যেমন ঘ্রাণ থাকে তেমনি শব্দও থাকবে। কারো গা থেকে আসবে মধুর সঙ্গীতময় শব্দ, কারো গা থেকে আসবে বিরক্তিকর শব্দ। এরকম একটি জগতে রূপার গা থেকে কেমন শব্দ আসবে? নূপুরের ছটফটে ধরনের শব্দ? ভাবতে ভাবতেই তাঁর এক ধরনের ঘোরের মতো হলো। তিনি বিচিত্র সব শব্দ শুনতে লাগলেন। কেরোসিনের স্টোভ থেকে শোঁ শোঁ শব্দ ছাড়াও স্টোভের নিজস্ব শব্দ আসছে। পানি ভর্তি গ্লাস থেকে এক ধরনের শব্দ আসছে। আবার কেটলির ফুটন্ত পানি থেকে অন্য ধরনের শব্দ। কি আশ্চর্য!
তিনি ঘোরের মধ্যেই শুনলেন, হচ্ছে, তোমার হচ্ছে। এই তো তুমি জগৎ তৈরি করেছ, শব্দময় জগৎ, অপূর্ব, অপূর্ব। আপনারা কি নি? হ্যাঁ, আমরা নি। আমরা তোমার ক্ষমতায় বিস্মিত। আমি তাহলে একটি শব্দময় জগৎ তৈরি করেছি? হ্যাঁ, করেছ। আমি আপনাদের এই রসিকতার কোনো অর্থ খুঁজে পাচ্ছি না। পৃথিবী সবসময়ই শব্দময়। শব্দের উৎপত্তি কম্পনে। প্রতিটি বস্তুর নিজস্ব কম্পনাঙ্ক আছে। সেই অর্থে প্রতিটি বস্তুই শব্দময়। অবশ্যই প্রতিটি বস্তু শব্দময়, কিন্তু তুমি কল্পনা করেছ এমন মানুষের যারা এই শব্দ ধরতে পারে। এই অর্থে তোমার জগৎটি নতুন। কোথায় সেই জগৎ? সেই জগতের অবস্থান তোমার মধ্যেই, তবে ভিন্ন মাত্রায় বলেই তোমার ধরাছোঁয়ার বাইরে। তুমি আরো ভাবো, কল্পনাকে আরো ছড়িয়ে দাও, নতুন নতুন জগৎ সৃষ্টি করো। তাতে আমার লাভ? তুমি সৃষ্টির আনন্দ পাচ্ছ, এই আনন্দই তোমার লাভ। যে সৃষ্টি আমি দেখছি না, সেই সৃষ্টিতে কোনো আনন্দ থাকার কথা নয়। তুমি কি কোনো আনন্দই পাচ্ছ না? না। তুমি যখন শব্দময় জগতের কথা ভাবছিলে, তখন কি আনন্দ পাওনি? পেয়েছি। সেই আনন্দ কি অসম্ভব তীব্র ছিল না? হ্যাঁ, ছিল। ওইটাই তোমার লাভ। শব্দময় জগতের কথা ভাবতে ভাবতে তোমার নিজের জগতও হয়ে গেল শব্দময়। সেই অভিজ্ঞতা কেমন ছিল? বিচিত্র। শুধু বিচিত্র? আর কিছু না? আনন্দে কি তখন তোমার শরীর ঝনঝন করছিল না? করছিল। তোমার কল্পনা যতই উন্নত হবে, তোমার আনন্দের পরিমাণ হবে ততই তীব্র। আমরা গভীর আগ্রহ নিয়ে তার জন্য অপেক্ষা করছি। কেন? কারণ তোমার আনন্দ আমাদেরও আনন্দ। আমরাও তো নিই। তোমার জন্ম থেকে আমরা তোমার উপর লক্ষ্য রাখছি। তোমার প্রতিটি কার্যকলাপ নিয়ন্ত্রণ করছি। প্রতিটি কার্যকলাপ? হ্যাঁ, প্রতিটি কার্যকলাপ। তুমি যেন নীলগঞ্জে আসো, সেজন্যে সব ব্যবস্থা করা হয়েছে। তুমি যাতে এই ভাঙা বাড়িতে এসে উঠো, সেই ব্যবস্থাও করা হয়েছে। কারণ তোমার ক্ষমতার পরিপূর্ণ বিকাশের জন্যে নির্জন একটি বাড়ি প্রয়োজন ছিল। তাই বুঝি? হ্যাঁ, তাই। তুমি টেলিস্কোপের কথা চিন্তা করে দেখো। একটি প্রথম শ্রেণীর অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ তুমি ব্যবহার করছো। টেলিস্কোপ তুমি কিনেছ একটি পুরনো ফার্নিচারের দোকান থেকে। তুমি সেখানে গিয়েছিলে ইজি চেয়ার কিনতে। মনে আছে? আছে। তাহলে কি আপনারা বলতে চান সবকিছুই পূর্ব নির্ধারিত? হ্যাঁ। রূপা মেয়েটির সঙ্গে আমার পরিচয় কি পূর্ব নির্ধারিত? হ্যাঁ, পূর্ব নির্ধারিত। বিশেষ প্রয়োজনেই রূপাকে ব্যবহার করা হচ্ছে। কি প্রয়োজন? তুমি যেসব জগৎ তৈরি করছো, সেসব জগতের মানুষ তোমার মতোই আবেগশূন্য। তীব্র আবেগের সঙ্গে তোমার পরিচয়ের প্রয়োজন হয়েছে সে কারণেই, যাতে তোমার জগতের মানুষদের তুমি অন্যরকম করে তৈরি করতে পারো। আপনারা কি ভবিষ্যৎ বলতে পারেন? পারি না। আবার এক অর্থে পারি। রূপা এখন কি করবে বলতে পারেন? না, পারি না। প্রকৃতি খানিকটা অনিশ্চয়তা রেখে দেয়। রূপা ঝড় বৃষ্টির রাতে এখানে ছুটে আসতে পারে, আবার আসতে নাও পারে, আবার অন্য কিছুও করতে পারে। তাহলে অনিশ্চয়তা সামান্য বলছেন কেন? অনেকখানি অনিশ্চয়তা। হ্যাঁ, অনেকখানি। আপনারা বলছেন নীরা প্রচণ্ড ক্ষমতা সম্পন্ন। এই অনিশ্চয়তা তারা দূর করতে পারে না? না, অনিশ্চয়তা প্রকৃতিরই নিয়ম। প্রকৃতি তার নিজের নিয়ম ভঙ্গ করে না। মবিনুর রহমানের ঘোর কেটে গেল। কেটলিতে পানি টকবক করে ফুটছে। তিনি চা বানিয়ে খেলেন। হাওয়ার বেগ আরো বাড়ছে। তুমুল বর্ষণ। ধূপ ধূপ শব্দে নদী ভাঙতে ভাঙতে এগুচ্ছে। যে হারে এগুচ্ছে তাতে মনে হয় আজ রাতের মধ্যেই তাঁর বাড়ি গ্রাস করে নেবে।
তিনি তেমন চিন্তিত বোধ করছেন না, বরং ভালোই লাগছে। তিনি রাত 2টোর দিকে ঘুমোতে গেলেন। চাদর মুড়ি দিয়ে সবে শুয়েছেন, হাত বাড়িয়েছেন হারিকেনের সলতা কমিয়ে নেবার জন্যে। এমন সময় দরজায় প্রবল ধাক্কার শব্দ হল। তিনি বললেন, কে? বাইরে থেকে তানভীরের গলা শোনা গেল, দরজা খুলুন মাস্টার সাহেব। কি ব্যাপার? দরজা খুলুন, তারপর বলছি। তিনি দরজা খুললেন। তানভীর একা নয়, রূপার 2 ভাই রফিক এবং জহিরও তার সঙ্গে এসেছে। রফিক কঠিন গলায় বলল, রূপা কি আপনার এখানে? তিনি বিস্মিত হয়ে বললেন, না তো। আপনি কি সত্যি কথা বলছেন মাস্টার সাহেব? মিথ্যা বলার প্রয়োজন বোধ করিনি। রূপাকে কি পাওয়া যাচ্ছে না? না। তানভীর বলল, আমরা আপনার নৌকাটা একটু দেখব। নৌকা কি ঘাটে বাঁধা আছে? থাকার কথা, আসুন যাই। নৌকা বাতাসের প্রবল ঝাপটায় ওলটপালট খাচ্ছে, যে কোনো মুহূর্তে দড়ি ছিঁড়ে যাবে। রফিক বলল, আপনি রাতে আমাদের বাড়ি গিয়েছিলেন, তখন রূপা আপনাকে কি বলেছে? আমার এখানে আসতে চেয়েছিল, আমি নিষেধ করেছিলাম। 3 জনই ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। জহির হিস হিস করে চাপা গলায় বলল, রূপার যদি কিছু হয় তাহলে আমি আপনাকে ঠান্ডা মাথায় খুন করব। কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, কেউ না। তারা 3 জন বৃষ্টিতে ভিজতে ভিজতে ছুটতে ছুটতে যাচ্ছে। মবিনুর রহমান একা নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন। অন্ধকার রাতে ঠান্ডা হাওয়ায় বৃষ্টিতে ভিজতে তার ভালো লাগছে। চোখের সামনে নদী, নদীর জল সমুদ্রের জলের মতোই অন্ধকারে জ্বলছে। অদ্ভুত লাগছে তাকিয়ে থাকতে। তার ভালো লাগছে, এক ধরনের তীব্র আনন্দ বোধ করছেন। সমস্ত রাত তিনি এক জায়গায় দাঁড়িয়ে রইলেন। ভোরবেলা প্রবল জ্বর নিয়ে ঘরে ফিরলেন। হাত পা অবশ হয়ে আছে, ভেজা কাপড় বদলাবার শক্তিও নেই। তিনি ভেজা কাপড়েই বিছানায় শুয়ে পড়লেন। জ্বর বাড়তেই থাকল। জ্বরের ঘোরে বেশ কয়েকবার তাঁর মনে হলো অসংখ্য বুড়ো মানুষ তাঁর দিকে তাকিয়ে মিনতির সঙ্গে বলছে, তুমি অসম্ভব ক্ষমতাধর একজন নি। তোমার অকল্পনীয় ক্ষমতা, কিন্তু তুমি সীমা লঙ্ঘনের চেষ্টা করবে না। প্রকৃতি সীমা লঙ্ঘনকারীকে সহ্য করে না। প্রকৃতি কাউকে সীমা লঙ্ঘন করতে দেয় না, কাউকেই না, তোমাকেও দেবে না। ভোরবেলায় সূর্য ওঠার আগেই কালীপদ এলো মবিনুর রহমান সাহেবের খোঁজ নিতে। সে আগেই আসত, মহা সমস্যায় পড়ে আসতে পারেনি। সমস্যা তার একার না, সবার সমস্যা। নদী ভাঙতে ভাঙতে এগুচ্ছে, অতি দ্রুত এগুচ্ছে। লোকজন সরিয়ে নিতে হচ্ছে। বাজারের পুরোটাই চলে গেছে নদীর ভেতর। ঘটনা ঘটেছে অন্ধকার রাতে। লোকজন বুঝতেই পারেনি এত দ্রুত নদী এগুবে। 6-7 জন মানুষ মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু একজনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে, আফজাল সাহেবের মেয়ে রূপা। তার মৃতদেহ পাওয়া গেছে, অন্য কারো কোনো চিহ্নই এখনো পাওয়া যায়নি। কালীপদ এসেছে ছুটতে ছুটতে, ভয়াবহ আতঙ্ক নিয়ে। হয়তো দেখবে মবিনুর রহমান স্যারের কোনো চিহ্নই নেই। সে দূর থেকে বিস্ময়ের সঙ্গে দেখল নদীর এই অংশটি মোটামুটি শান্ত। ভাঙা বাড়ি এখনো টিকে আছে, ঘাটে নৌকা বাঁধা। মনে হচ্ছে নদী খানিকটা জায়গা ছেড়ে দিয়ে এগুচ্ছে। ঘরে ঢুকে কালীপদ দেখল মবিনুর রহমান ভেজা কাপড়ে কুণ্ডুলি পাকিয়ে বিছানায় পড়ে আছেন। তাঁর চোখ রক্তবর্ণ, হাত পা কাঁপছে। কালীপদ বলল, কি হয়েছে স্যার? মবিনুর রহমান জড়ানো গলায় বললেন, কে? স্যার, আমি কালীপদ। তুমি কেমন আছো কালীপদ? আপনার কি হয়েছে স্যার? জ্বর আসছে বলে মনে হয়। কালীপদ দ্রুত ঘরের জিনিসপত্র গোছাচ্ছে। মানুষটাকে সরিয়ে দিতে হবে। রাগী নদী
কাউকে ক্ষমা করে না, যে কোনো মুহূর্তে এখানে চলে আসবে। স্যার? এইখানে থাকা যাবে না স্যার। অসুবিধা হবে না। কালীপদ, তুমি চলে যাও। আমি স্যার যাব না। আপনারা না নিয়া আমি যাব না। মুবিনুর রহমান ক্ষীণ গলায় বললেন, একটা খবর নিয়ে আসো। রূপা মেয়েটাকে পাওয়া গেছে কিনা জেনে আসো। কালীপদ ভেবে পেল না দুঃসংবাদ স্যারকে দেওয়া যাবে কিনা। শরীরের এই অবস্থায় কি দুঃসংবাদ দেয়া যায়? তবে মানুষটা খুব শক্ত, এবং রূপাকে যে পাওয়া যাচ্ছে না তাও এই মানুষটা জানে। কালীপদ, জি, খবর নিয়ে আসো। খবর স্যার জানি। উনার লাশ পাওয়া গেছে বাঁকখালির কাছে। পরনে নীল শাড়ি, গা ভর্তি গয়না। ও আচ্ছা, তাদের বাড়ির সবাই খুব কাঁদতেছে। মবিনুর রহমান চোখ বন্ধ করে ফেললেন। এই খবর শোনার জন্যে তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন বলে ভেবেছিলেন। এখন মনে হচ্ছে তিনি মানসিকভাবে প্রস্তুত না। নিজেকে একা লাগছে। মনে হচ্ছে একটি প্রকাণ্ড গ্রহে তিনি যেন একা জেগে আছেন। বিশাল একটা গ্রহ, গাছপালা, ফুল ফল, নদী সাগর, কিন্তু একটিমাত্র মানুষ। দ্বিতীয় প্রাণী নেই। কল্পনা করতে ভালো লাগছে তিনি একজন নি। বলা হয়েছে অসাধারণ ক্ষমতা সম্পন্ন নি। সৃষ্টির আদিতে ঈশ্বর বললেন, হও। জগৎ তৈরি হলো শূন্য থেকে। এই জগৎ কোথায় ছিল? ছিল ঈশ্বরের কল্পনায়। নীরাও কল্পনা থেকে জগৎ সৃষ্টি করতে পারে। অন্তত তাঁকে সেই রকমই বলা হয়েছে। রূপাকে কি তিনি সৃষ্টি করতে পারেন না? এই জগতেই কি তা সম্ভব? মবিনুর রহমান উঠে বসলেন। এক ধরনের ঘোরে তাঁর শরীর আচ্ছন্ন। রূপা মেয়েটির প্রতি প্রচণ্ড রকম আবেগ তিনি বোধ করছেন। এই আবেগ, এই তীব্র আকর্ষণ কোথায় লুকিয়েছিল? কালীপদ বলল, আপনি স্যার চলেন, নদী ভাঙতেছে। তিনি কিছুই শুনছেন না। তাঁর সমস্ত চিন্তা চেতনা কেন্দ্রীভূত। রূপার কথা ভাবছেন, গভীরভাবে ভাবছেন। তাঁর সমস্ত শরীর থরথর করে কাঁপছে। তিনি কল্পনায় দেখছেন রূপা বসে আছে নৌকায়। রূপার গায়ে হালকা নীল রঙের শাড়ি, হাত ভর্তি কাচের চুড়ি। পান খেয়ে সে ঠোঁট লাল করেছে, গুনগুন করে গান গাইছে। নৌকায় গাদা করে রাখা বইপত্র গুছিয়ে রাখছে। মবিনুর রহমান এখন আর চারপাশের কিছু স্পষ্ট দেখতে পারছেন না। সব ধোঁয়াটে হয়ে গেছে। কালীপদ ব্যাকুল হয়ে তাঁকে ডাকছে। তিনি সেই ডাক শুনতে পাচ্ছেন না। এর মধ্যেও তিনি স্পষ্ট শুনলেন, মবিনুর রহমান, মবিনুর রহমান। তিনি জবাব দিলেন না। তাঁকে ডাকছে নীরা। অসংখ্য বৃদ্ধের মুখ এখন তিনি দেখতে পাচ্ছেন। তারা সবাই ভয়ানক উদ্বিগ্ন। মবিনুর রহমান, মবিনুর রহমান, বলুন, তুমি এসব কি করছো? তুমি সীমা লঙ্ঘন করছো। তুমি মেয়েটিকে এই জগতেই সৃষ্টি করার চেষ্টা করছো। এই চেষ্টা তুমি করতে পারো না। আমি পারি। আমি একজন নি। নিদের ক্ষমতা অসাধারণ। প্রকৃতি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। যে প্রকৃতি সীমা বেঁধে দেয় তাকেও আমি পছন্দ করি না। তুমি বিরাট ভুল করছো মবিনুর রহমান। এই পৃথিবীতে দীর্ঘদিন পর পর একজন নিয়ে আসে। তুমি এসেছ। কল্পনাতীত ক্ষমতা তোমাকে দেয়া হয়েছে। এই ক্ষমতার অপব্যবহার করবে না। আমি কথা বলতে চাচ্ছি না। রূপাকে তোমার প্রয়োজন নেই। কে বলল প্রয়োজন নেই? আমরা বলছি। তোমরা বললে তো হবে না। আমার প্রয়োজন আমি বুঝব। আমি এই মেয়েটিকে আমার জগতেই তৈরি করব। মবিনুর রহমান, আমাকে ডাকাডাকি করে কোনো লাভ হবে না। আমি আমার প্রচণ্ড ক্ষমতা অনুভব করছি। প্রতিটি রক্তকণিকায় অনুভব করছি। আমি সেই ক্ষমতার পুরোটা ব্যবহার করব। মবিনুর রহমান কিছুক্ষণের জন্যে
বাস্তবে ফিরে এলেন। কালীপদ চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। কালীপদ, জি। একটু বাইরে গিয়ে দেখো তো, নৌকায় কি কাউকে দেখা যায়? কালীপদ ঘর থেকে বের হয়ে চমকে উঠল। নদী ভাঙতে শুরু করেছে। ভয়ঙ্কর গর্জন হচ্ছে নদীতে। নৌকা দুলছে কাগজের নৌকার মতো। আশ্চর্য ব্যাপার, নৌকার ভেতর কাকে যেন দেখা যায়। কালীপদ বলল, কে? কে? কেউ জবাব দিল না, কিন্তু কালীপদ স্পষ্ট শুনল কেউ একজন যেন গুনগুন করে গান গাইছে, মিষ্টি মেয়ে গলা। কালীপদ আবার ডাকল, কে? নৌকার ভিতরে কে? আশ্চর্য, কথা বলে না। মানুষটা কে? মবিনুর রহমান বের হয়ে এলেন। কালীপদের দিকে তাকিয়ে বললেন, তুমি চলে যাও কালীপদ, এক্ষুনি যাও, এক্ষুনি। মবিনুর রহমানের গলায় এমন কিছু ছিল যে কালীপদ ভয় পেয়ে ছুটে চলে গেল। সে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, একবারও পেছন ফিরে তাকাচ্ছে না। নদী ভাঙতে ভাঙতে এগুচ্ছে মবিনুর রহমানের দিকে। তিনি তা দেখেও দেখছেন না, মূর্তির মতো দাঁড়িয়ে আছেন, তাকিয়ে আছেন নৌকার দিকে। আকাশ ঘন কৃষ্ণবর্ণ, মেঘের পর মেঘ জমেছে। ভয়াবহ দুর্যোগের আর দেরি নেই। মবিনুর রহমান উঁচু গলায় ডাকলেন, রূপা, রূপা। নৌকার ভেতর থেকে কাচের চুড়ির শব্দ হচ্ছে। নীল শাড়ির আভাস খানিকটা পাওয়া গেল। ফর্সা চুরি পরা হাত এক পলকের জন্য বের হয়ে এলো। মবিনুর রহমান চোখ বন্ধ করে আছেন। তিনি তার পূর্ণ ক্ষমতা ব্যবহার করবেন। তিনি জানেন প্রকৃতি এই অনিয়ম সহ্য করবে না। নদী কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রাস করবে। তিনি আবার ডাকলেন, রূপা, রূপা। রূপা নৌকার ভেতর থেকে বের হয়ে এলো। তিনি কোমল গলায় বললেন, কেমন আছো রূপা? রূপা বলল, স্যার, আমার ভীষণ ভয় লাগছে। নদী এগুচ্ছে, নদীর জল ফুলে ফেঁপে উঠছে। মবিনুর রহমান দাঁড়িয়ে আছেন। রূপা আবার বলল, স্যার, আমার ভয় লাগছে, খুব ভয় পাচ্ছি স্যার। মবিনুর রহমান হাসলেন। তাঁর পায়ের নিচের মাটি কাঁপছে। প্রকৃতি আর তাঁকে সময় দেবে না, তাতে কিছু যায় আসে না। তিনি হাসি মুখে রূপার দিকে তাকিয়ে আছেন। আপনারা শুনছিলেন উপন্যাস নিয়ের শেষ পর্ব। আশা করছি খুব শীঘ্রই অন্য কোনো উপন্যাস অথবা গল্প নিয়ে হাজির হব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।